আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এনজয় লার্নিং এনজয় লাইফ। পরিসংখ্যান অর্থাৎ অধ্যায় 17 এসএসসি ম্যাথের অধ্যায় 17 পরিসংখ্যান চ্যাপ্টারটি টাইপ 1 নিয়ে আলোচনা করতেছি। টাইপ 1 এর মধ্যে আমি মোট 60টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোট 60টা প্রশ্ন নিয়ে। এই 60টা প্রশ্ন দেখো, এই 60টা প্রশ্ন পারলে তুমি মাস্ট পরীক্ষাতে 20-এ 20 পাবা। অর্থাৎ পরিসংখ্যানে যে দুইটা সৃজনশীল লিখতে হয়, আশা করা যায় এখান থেকে 20-এ 20 নাম্বার আসবে। তবে আমি আরেকটা টাইপ 2 বানাবো। এটা টাইপ 2, যদি এখান থেকে কোনো প্রশ্ন স্লিপ করে সেটা ওই টাইপ 2 থেকে আসবে। অর্থাৎ এই টাইপ 1 যে 60টা প্রশ্ন আছে সেখান থেকে আসার সম্ভাবনা 99%, বাট 1% যেটা না আসার সম্ভাবনা সেটা হচ্ছে টাইপ 2 তে আলোচনা করবো। অর্থাৎ 20-এ 20 সৃজনশীল তুমি পাবা, এবং এরপর এমসিকিউ এবং এসকিউ তো শিখতেই পারবা, সেটার জন্য আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা কি কি শিখবো আজকে? এখান থেকে শিখবো আমরা প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড়, অজৈব রেখা, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ। এই 7টা টপিক শিখবো। এই 7টা টপিকস দিয়েই তোমাদের আশা করি প্রশ্ন আসে একটা উদ্দীপক থেকে 7টা, এবং বেসিক সহকারে তোমাদের যে ভুল কনসেপ্ট আছে, যে ভুল কনসেপ্টগুলা কারণে তোমাদের উত্তর ভুল আসে, পরীক্ষার হল থেকে বের হয়ে দেখো যে বন্ধুর সাথে তোমার মিলে নেই, বিকজ অফ তোমাদের ভুল কনসেপশনের কারণে। আজকে এই কোনো ভুল কনসেপশন যত ধরনের আছে সবগুলো আমরা ক্লিয়ার করব, এবং এই 7টা প্রশ্ন ইজিলি করে সলভ করবে যেন তোমরা আর না ঘাবড়াও। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, এই একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছে কি বের করতে, প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমত তোমার কোনো গড় আঁকতে হবে না, অর্থাৎ কোনো সারণী তোমার তৈরি করতে হবে না। যদি এই ধরনের একটা সারণী পরীক্ষাতে দেওয়া থাকে তাহলে তোমার কোনো সারণী আঁকতে হবে না। কেন আঁকতে হবে না দেখো, কেন আঁকতে হবে না সেটা বলতেছি। এই ভিডিওর নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, যে সূত্রগুলো এই চ্যাপ্টার শেখার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো সেখান থেকে দেখে নেবা, ঠিক আছে? এই ক্লাসের নিচে যে একটা লিঙ্ক থাকবে, পিডিএফ একটা ড্রাইভ লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সূত্রটা ডাউনলোড করে নেবা, ঠিক আছে? সেই সূত্রগুলো এবং কোন সূত্র কোনটা কাকে বলে না বলে সবগুলো সহ। প্রচুরকের সূত্রটা আমরা কি জানি? প্রচুরকের সূত্র আমি L প্লাস কি F1 প্লাস F2 ইন্টু H, এটা জানি আমরা প্রচুরকের সূত্র। প্রচুরক সমান। এখন দেখো তো, এই যে L এর মান যদি আমরা জানি, F1 এর মান জানি, F2 এর মান জানি, H এর মান জানি, তাহলে তো আমাদের আলাদা করে কোনো সারণীর প্রয়োজন নাই। এখানে তো সারণীটা দেওয়াই আছে, বুঝতে পারছি? তাহলে এইখানে L এর মান কি কত? এই যে L নির্ণয়ের ক্ষেত্রে একটা মধ্যকের L, একটা হচ্ছে প্রচুরকের L, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তোমরা যদি মনে করো মধ্যকের এল আর প্রচুরকের এল সেম জিনিস, তাহলে কিন্তু এটাতে তোমরা ভেজাল করবা। এটা সামনে আমি আলোচনা করবো। দেখো, এল হচ্ছে যে যেই শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায়? এই যে 20 এখানে। তাহলে এটা কোন শ্রেণীতে? 60 থেকে 64 নম্বর শ্রেণীতে, ঠিক আছে? অর্থাৎ 1 2 3 4 চতুর্থ নম্বর শ্রেণীতে 60 থেকে 64 যেখানে রেঞ্জ আছে। তাহলে তার নিম্ন সীমা কত? 60। তার নিম্ন সীমা কত? 60/60, বুঝতে পারছি? F1 কত? F1 মানে হচ্ছে যে, আমি তো ওই যে বললাম সূত্রগুলো দিয়ে দিব, সেখান থেকে তোমরা মুখস্থ করে নিবা কোনটা কি বলে। F1 হচ্ছে যে মধ্যক শ্রেণী, প্রচুরক যে শ্রেণীটা নিব আমি, সেটার গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ 20 বিয়োগ 10, ঠিক আছে? তাহলে আমাদের আসতেছে কত? 10। F2 মানে হচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 সমান কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 12। তাহলে আমাদের আসতেছে 8। তারপর H কত? H তো আমরা জানি শ্রেণী ব্যাপ্তি। তোমরা এই যে প্রথম যে কোনো একটাতে দেখবা 45 থেকে 49 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 45 সহ তোমরা গুনবা, ঠিক আছে? অথবা তোমরা যে কোনো দুটি শ্রেণীর নিম্ন সীমা থেকে একটা বিয়োগ করে দিলে হবে। তোমরা এতগুলো ঝামেলাতে না গিয়ে জাস্ট এখানে দেখবা 45 থেকে 49 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। সহজ করে যদি গুনতে একটু ঝামেলা হয়, তোমরা কাজ করবা কি, এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে 1 যোগ করে দিবা, তাহলেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ এই যে 49 বিয়োগ 45 যোগ 1, এটা করে দিবে, তোমাদের আনসার চলে আসবে, ঠিক আছে? 5। বুঝতে পারছি? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 45 থেকে 49 পর্যন্ত 5টা সংখ্যা, তাহলে শ্রেণীব্যাপ্তি কত এখানে? 5। আশা করি এটা সবাই পারবা। তাহলে এখন মানগুলো বসাতে হতো, এরপর যোগ বিয়োগের কাজ, আর কোনো কিছু নেই। 60 প্লাস F1 এর মান হচ্ছে কত? 10, আর F1 এর মান এখানে 10
আর এখানে F2 এর মান হচ্ছে 8, এখানে H হচ্ছে যে 5। তাহলে তোমাদের দেখো তো ইজিলি আনসারটা চলে আসছে 60 প্লাস এখানে 5 10 50 আর 10 আর 8 18। তাহলে তোমাদের এখানে আনসারটা কিন্তু চলে আসলো 60 প্লাস 50/18। 50কে 18 দিয়ে ভাগ করবে তোমরা, 18 দুগুণ 36, 3 60 প্লাস 2.36 গেলে গা আর থাকে তো 14। আমি একটু হিসাবটা করি, ক্যালকুলেটটা করি। কত 50/18, ব্রেইন একটু কাজ করে 2.77, 2.77 এটা। তাহলে আমাদের ফাইনাল আনসার আসছে কত 62.77। এটা এটা মজার বিষয় যে এখানে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওজন না, অ্যাকচুয়ালি ভর দেওয়া আছে আর কি। ভরটা কিসে দেওয়া আছে? কেজিতে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? কেজিতে দেওয়া আছে। তাহলে এটা কি হবে? এত কেজি, কেজি 62.77 কেজি। আশা করি বুঝতে পারছি এটা। প্রবলেম সলভ। তোমার এককটা কিন্তু মাস্ট এটা মাথায় রাখতে হবে একটু। তারপরে 2 নম্বর প্রশ্ন, মদ্যক নির্ণয়ে আমাদের কি দরকার হবে? আগে দেখো মদ্যকের সূত্রটা আমরা লিখি আগে। মদ্যকের সূত্রটা যখন আমরা লিখবো তখন আমরা বুঝে যাবো আমাদের কি প্রয়োজন। L প্লাস n/2 মাইনাস FC ইন্টু AG/FM না? এইটা হচ্ছে যে আমাদের সূত্র। আমি তো বললামই আগে, তোমরা কি সূত্রগুলো ডাউনলোড করে নিবে, সূত্রগুলো শিখতে হবে। তাহলে মদ্যকের সূত্রটা আমাদের এটা। এখন দেখো L এর মান কি শিখছিলাম আমরা, N এর মান কি, FC এর মান কি, H কি, FM কি। এই তথ্যগুলো যদি আমি জানি বা কোনটা কি, তাহলে আমি বুঝবো যে আমার কয়টা সারণী করতে হবে, কয় ঘর সারণী করতে হবে। দেখো L এর মান হচ্ছে যে মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মদ্যক শ্রেণী আমরা কিভাবে বের করব? যেটাতে সবচেয়ে গণসংখ্যা বেশি আছে সেটা না, এইভাবে কোনো মদ্যক শ্রেণী বের করে না। মদ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে যে তুমি দেখতে হবে আমার মোট গণসংখ্যা কত। মোট গণসংখ্যা এখানে কত? 60 জন। মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 60। 60 এর অর্ধেক কত? 30। 30 কোন শ্রেণীতে পড়ছে? 30 কোন শ্রেণীতে পড়ছে সেটা হচ্ছে আমাদের কি মদ্যক শ্রেণী। আচ্ছা, সেটা আমরা একটু পরে আসছি। আগে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে আমাদের। কি লাগবে? মদ্যক বের করার জন্য কি লাগবে? ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা সবাই বের করতে জানি। এটা তো 4। আমরা একটু ইংলিশে লিখি, এটা 4 ডাইরেক্ট বসাই দেবো, কেমন? এরপর এটার সাথে এটা যোগ করে বসাবো। 8 4 12, 12 সাথে আবার এটা যোগ করে বসাবো। 12 10 22, 22 সাথে এটা যোগ করে বসাবো। 22 আর 20 যোগ করলে 42, 42 আর 12 যোগ করলে 54, 54, 54 আর 6 যদি যোগ করি আমাদের হয়তো 60। কত হয়? 60। তাহলে আমাদের n ইজিক্যাল টু হচ্ছে কত? 60। এখন n/2 মানে কত? 30। এ 30, এ 30 কোন শ্রেণীতে বসছে সেটা আমার দেখতে হবে। এখানে পর্যন্ত, অর্থাৎ এই শ্রেণীটা হচ্ছে যে কত? 22 পর্যন্ত সংখ্যাটা আছে, ঠিক না? কত? 13 থেকে 22। এই শ্রেণীতে এসে 23 থেকে 42 পর্যন্ত আছে। তাহলে 30টা 23 থেকে 42 এর মধ্যে পড়ছে। সেটা কোন শ্রেণী? সেটা হচ্ছে 60 থেকে 64। এই শ্রেণীটা, এই শ্রেণীটা হচ্ছে কত? 30। এটা কোথায় বসে? এখানে না, এই 42 এর মধ্যে না। সো এটা হচ্ছে কি আমাদের মদ্যক শ্রেণী। তাহলে মদ্যক শ্রেণীর নিম্ন সীমা, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে যে আমাদের কি L, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে L এর মান কত আমরা লিখতে পারবো? এখানে কত লিখবো? 60। ঠিক আছে, সমান সমান 60 প্লাস n/2। n মানে কত? 60। n/2 মানে কত? 30। ডাইরেক্ট লিখে দিব আমরা এটা 30 মাইনাস FC কত? n/2 মানে 30, এটা বুঝছি তো। n এর মান কত? 60। তাহলে n/2 2 দিয়ে ভাগ করলে কত? 30। FC কি এটা বুঝতে হবে। তো মদ্যক শ্রেণী কোনটা? এটা মদ্যক শ্রেণীর আগের শ্রেণীতে যাব, সেটার ক্রমযোজিত গণসংখ্যা, সেটার ক্রমযোজিত গণসংখ্যা। খুব সহজ, একদম ইজি বুঝলে। ইন্টু H কত? শ্রেণীব্যাপ্তি আগের মতো। এটা শ্রেণীব্যাপ্তি আগে কত পাইছিলাম? 5, 5ই। FM কত? মদ্যক শ্রেণী গণসংখ্যা। কি? মদ্যক শ্রেণী গণসংখ্যা। মদ্যক শ্রেণী গণসংখ্যা কত? 20। এটা শেষ আমাদের উত্তর। জাস্ট এটা ক্যালকুলেট করে দেবো, আমাদের উত্তর শেষ। 60 প্লাস 30 থেকে 22 গেলে কত? 30 থেকে যদি আমাদের 22 যায় হবে তো কত? 8 ইন্টু উপর হচ্ছে 5, নিচে হচ্ছে 20। জাস্ট আমরা ক্যালকুলেটার এটা বসাই দিব, তাহলে আমাদের আনসার শেষ। 60 প্লাস কত ছিল যে 8 ইন্টু 5/20, 8 প্লাস 8 ইন্টু 5 ডিভাইড বাই 20, কি
ইকুয়াল টু 62 62 বরাবর আমাদের কত 62, আমাদের আনসার হচ্ছে 62। এটাই কোন ঝামেলা স্যার, এইচ বাই এফ এম মধ্যক শ্রেণী গণসংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 62 হচ্ছে কত আমাদের এখানে মন্তক। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এটা প্রচুরক কত বেরিয়েছিল আমাদের, প্রচুরক বেরিয়েছিল 62.77 আর মধ্যক হচ্ছে 62, কাছাকাছি হয় সবগুলো মোটামুটি। তাহলে আমরা মধ্যক নির্ণয় পারবো। এল কি, এন বাই এন কি, এফ সি কি, এফ এম কি, এইচ কি, এটা আমি অলরেডি দিলাম, বারবার বলতেছি, তোমরা এটা ডাউনলোড করে অবশ্যই এটা নোট করে নিবা। ওকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে কর, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে, এটা 100%, এটা পরীক্ষাতে আসবেই। কি সংক্ষিপ্ত পদ্ধতি কর পরীক্ষাতে আসবেই, এটা মাস্ট শিখতে হবে তোমাদের, ঠিক আছে? তো তোমাদের মাস্ট শিখতেই হবে। সংক্ষিপ্ত পদ্ধতি করার জন্য আমাদের 5টা গড় লাগবে। কয়টা গড় লাগবে? 5টা গড়। কেন 5টা গড় লাগবে সেটা আগে আমরা সূত্রটা লিখি। সংক্ষিপ্ত পদ্ধতি গড়কে প্রকাশ করে বার এক্স দিয়ে, কেমন? বা এক্স ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র। তাহলে আমাদের লাগবে কি, এর মান লাগবে, এইচ লাগবে, এন তো আমরা জানি, সামেশন এফ আই লাগবে, ইউআই লাগবে, সামেশন অফ এফ আই লাগবে, ইউআই লাগবে। এটা খুব সহজ করে আমরা বের করবো। দেখো তাহলে এফ আই ইউআই, এই জন্য এই জিনিসগুলোর জন্য আমাদের 5টা গড় করতে হবে। এটা মুখস্থ রাখবো তোমরা একদম, আপাতত এটা মুখস্থ রাখো। বুঝতে পারছি কিভাবে বের করে ঘরগুলো পূর্ণ করে সেটা আমরা আসি, খুব সহজে একদম ইজিলি আমরা করব। প্রথমে মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যমান। আমাদের মধ্যমান বের করতে হবে কেন? শুধুমাত্র কিসের জন্য? অনুমিত গড়ের জন্য, ঠিক আছে? অনুমিত গড়ের জন্য, মানে আমাদের যে আনুমানিক যে গড়টা হবে সেটা বের করব, সেটা অবশ্যই মধ্যক শ্রেণীতে হবে। এখন আসি আমরা এখানে, আমরা যে অনুমিত গড় ধরবো সেটা কোনটাকে ধরবো? মধ্যক শ্রেণী ধরবো যে সেটা কোনটাকে ধরবো? সেম ভাবে আগের স্টাইলে মধ্যক শ্রেণী যেটাকে কোনটাকে ধরবো সেটা নির্ভর করবে তোমার আমাদের মোট গণসংখ্যা কত আছে, 60, 60-এর অর্ধেকটা নিব আমরা, ঠিক আছে? 60-এর অর্ধেক, অর্ধেক কত? 60-এর অর্ধেক 30, 30টা কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে। এটাকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নিব, সেটাকে আমরা এ ধরবো। কি ধরবো? এ। বুঝতে পারছি? এটার মানটা কত? মানটা বের করতে হবে। এই দুইটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তোমাদের হয়ে যাবে। এই দুটো যোগ করে কত? 2 দিয়ে ভাগ করে দিলেই তোমাদের হয়ে যাবে। যেমন কত? 60 যোগ 64, 60 যোগ 64 ভাগ 2 না, 60 প্লাস 64 ডিভাইড বাই 2, অর্থাৎ আসতেছে কত? 62। আমাদের আসতেছে কত? এটা 62। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এটা বের করলেই হইতো, বাট ম্যাথের সৌন্দর্যের খাতিরে আমরা এখানে সবগুলো বের করি। এই সবগুলো আমাদের প্রয়োজন নাই, এটা অন্য ঘরগুলোর প্রয়োজন নাই, আমাদের কোনো কাজ লাগবে না ম্যাথে, বাট সৌন্দর্যের জন্য আমরা সবগুলো বের করি, ঠিক আছে? সবগুলো বের করার স্যার সবগুলো কি 2 দিয়ে ভাগ করে ভেবে করবো না, এটা একটা টিক্স আছে। টিক্সটা কি? তোমার তো ক্যালকুলেটর এটা আনসারটা থাকবেই, পরেরগুলোর সাথে জাস্ট শ্রেণীব্যাপ্তিটা যোগ করে দিবা, শ্রেণীব্যাপ্তিটা যোগ করে, তাহলে কত হয়? 67, 67, 67-এর সাথে আবার 5 দিলে 72, ওইদিকে মাইনাস করলে 57, এদিকে কি হবে? 52, আর এদিকে কি হবে? 47। শেষ। জাস্ট এগুলো এমনি লিখে নিবা, ঠিক আছে? আর এন তো আমরা জানি n = 60। এরপরে দাব বিচ্যুতি, এটা নিয়েও তোমাদের কোনো টেনশন নেই। তবে এখানে যে সূত্রটা আমি দিলাম, এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। দাব বিচ্যুতি একটা সূত্র দিছি, এই সূত্রটা তোমাদের অবশ্যই জানতে হবে। কেন সূত্রটা জানতে হবে? সূত্রটার ভিন্ন ভিন্ন কাজ আছে। তোমার দাব বিচ্যুতি থেকে তোমার শ্রেণীব্যাপ্তি বের করতে বলতে পারে, অনুমিত গড় বের করতে বলতে পারে, ইউআই তম পদের মান বের করতে বলতে পারে, সেজন্য তোমাদের কি সূত্রটা জানতে হবে। দাব বিচ্যুতি কোনটা কিভাবে লিখবো আমরা? জাস্ট যেটাতে আমরা অনুমিত গড় লিখছি অথবা তোমাদের গড়ের জন্য যে শ্রেণী নির্বাচন করছি আমরা, সেটা বরাবর আমরা জাস্ট 0 বসাই দিব। বুঝতে পারছি? তারপর উপরের দিকে -1, -2 এবং থাকবে -3, আরো যদি থাকে সেটা লিখবো -4। নিচের দিকে 1, 2 আরো যদি থাকে নিচের দিকে সেভাবে লিখতে থাকবো। এরপরে এখানে দেখতেই পাচ্ছ FI UI, তার মানে FI এর সাথে UI গুণ হবে, এই যে এটার সাথে এটা গুণ হবে। বুঝতে পারছি? 3 8 24, মাইনাসগুলো মাইনাস হবে, 8 2 16, -16, 10 1 10, -10, তারপরে 0 সাথে 0 হবে, 12 1 12, 6 2 12। এখানে লিখবো সামেশন FI UI
করলে কত হবে? সামেশন এফ আই ইউআই করলে সবগুলো যোগ করো, 12 12 24, 24 24 কাটা, তাহলে -16 -10 -26, -26, এটা হবে কত আমাদের? -26, বুঝতে পারছেন? -3 -2 -26, আমাদের আনসারটা কত আসছে? -26। ওকে, এতটুকু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে সব। তাহলে -26 কি সামেশন এফ আই ইউ এর মান। এখন মানগুলো বসাই দাও। এর মান কত? 62। এর মান কত? 62 বা 62, 62 বসাও, প্লাস সামেশন এফ আই ইউ এর মান কত? -26, এখানে মাইনাস চিহ্নটা বসাইতে হবে। 26, এন হচ্ছে কত? 60, কিন্তু এইচ কত? 5। এখন হিসাব করে ফেলো। 62 মাইনাস, এইখানে কাটাকাটি করে দাও, 5 12 60 না, -26/12, শেষ, তোমাদের আনসার চলে আসবে। এই যে 26/12, 26 26/12 কত হয়? তোমরা 2.16, 2.16, 62 মাইনাস 2.166 এভাবে করে থাকবে না, সেটা থেকে মাইনাস করে দিব কত? 62, 62, তাহলে আসবে কত? 59.833, 59.833, 59.833, এভাবে। এটা হচ্ছে আমাদের কি মধ্যক, এটা আনসারটাও আসবে কেজিতে। তাহলে সরি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা বের করতে পারলাম। আশা করি এটাতে কোনো তোমাদের ঝামেলা হবে না। বুঝতে পারছি? কোন প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এরপর হচ্ছে যে গাণিতিক গড়। এরপর কি? গাণিতিক গড়। গাণিতিক গড় আমরা কিভাবে? গাণিতিক গড় হচ্ছে একদম সহজ, তোমরা 7 8 9 10 যেভাবে করে আসছো সেভাবে, 7 8 9 অর্থাৎ 7 8 9 তো এটা করতেছো, 7 8 যেভাবে করছো সেভাবে একদম ইজি। এই শ্রেণী মধ্যবিন্দুটা বের করতে হবে। কি করতে হবে? মধ্যবিন্দু বের করব, আর এটা গুণ করে যোগ করে দেব, মোট গণনার সঙ্গে ভাগ করে দেব, শেষ। অর্থাৎ গাণিতিক গড় সমান এই x = সামেশন, সরি আবার লিখলাম কি, সামেশন এফ আই এক্স আই বাই এন, শেষ। এইটাই উত্তর, ঠিক আছে? সামেশন এফ আই এক্স আই বের করবো আমরা এখানে, সামেশন এফ আই এক্স আই। গড় কয়টা লাগবে? 4টা। তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করব? একদম সহজ, দেখো মধ্যবিন্দুর জন্য এতটা 45 আর 49 যোগ করলে কত হয়? 45 যোগ 49 ভাগ 2 কত হয়েছে? 47। এখানে 47 বসাবা, ঠিক আছে? এরপরে সবগুলো শ্রেণীব্যক্তি কত? 5 না, 5 5 যোগ করে দিবা, 52 57 57 5 কত? 62 67, তারপর কত হয়? 72। একদম সহজ, বুঝতে পারছি? এরপর এটা গুণ করে জাস্ট এখানে বসাবা, এটা গুণ করে এখানে বসাই দিবা। তাহলে গুণ কত? 4 গুণ 4 গুণ 4, তাহলে আমাদের আনসার আসছে কত? 188, 188, 188। আমি একটু এখানে করি, হ্যান্ডে করি, তাহলে দ্রুত হবে। 52 × 8, 52 × 8, তোমরা একটু করে ফেলো এটা দ্রুত। 52 × 8, তাহলে 416, 416। তারপরে আসছে আমার 57 × 10, 570, 10 যেহেতু 12 62 × 20, 62 × 20, 1240, 1240। তারপর হচ্ছে 67 × 12, 67 × 12, 12, তাহলে 804, 804। 72 × 6, 72 × 6, 432, 432। সবগুলো যোগ করলে কত হবে? 432 যোগ 804 যোগ 1240 যোগ 570 যোগ 416 যোগ 188, 3650,
50 শেষ একদম উত্তরটা এখন ইজিলি করে ফেলতে পারবা তোমরা তাহলে সামেশন fi x এর মান হচ্ছে 3650 আর n এর মান কত 60 শেষ বাইরে গেছে 3650 কে 60 দিয়ে ভাগ করে দাও 3650 এই যে 3650 ডিভাইড বাই 60 সরি ডিভাইড বাই 60 কত 60.83 60.83 60.83 এটা হচ্ছে আমাদের কত গাণিতিক গড় এটাও কেজি এখানে আগেরটা তো 60.83 হবে এখানে 59 হবে না আশা করি এখানে কোথাও একটা ভুল হয়েছে 26 না 5 12 60 সামেশন FIUI ও এখানে এটা হচ্ছে 3 4 12 এখানে একটু বলেছে দেখো একটু দেখো তো এখানে এটা 4 ছিল না এটা বলছে 3 4 12 এখানে একটু ভুল হয়েছে 12 তাহলে 12 আর এখানে 12 16 কত 12 16 আচ্ছা এগুলো যোগ করে ফেলি ব্রেন একটু কাজ করতেছে না -12 -16 -10 প্লাস 24 -14 এটা এখানে বলেছে বললাম না এটা হচ্ছে -14 কারণ দুইটা তোমার গড় দুইভাবে যেভাবে বের করো তুমি সেমই আসবে কি আসবে সেম আসবে -14 এখানে তাহলে 14/60 এখানে হবে কত 14/60 একটু এখানে বলেছে একটু দেখতে হবে তোমার সরি তাহলে সামেশন -14/5 বার এখানে হচ্ছে কত 60 × 5 তাহলে হচ্ছে মাইনাস এখানে 14 এখানে 12 14/12 তাহলে -1.66 1 পয়েন্ট তাহলে এখানে হয়ে যাবে 60 62 -1.666 তাহলে হবে কত 60.83 কেজি ওকে ডান তাহলে এখন আমাদের দুইটা মিলে গেছে না 60.83 60.83 হবে আগেরটাতে জাস্ট একটু বলেছিল ওকে এরপরে আমরা গ্রাফগুলোতে চলে যাব বাকি অর্থাৎ 17 অধ্যায়ে যে চিত্রগুলো আছে আমাদের যে ড্রয়িংটা করতে হয় বা যে লেখচিত্র আঁকতে তার মধ্যে অজৈব রেখা গণসংখ্যা এবং আয়তলেখ এই তিনটা চিত্রের বাইরে কিন্তু তোমাদের কোনো চিত্র নাই কোনো গ্রাফ তোমাদের ব্যবহার করতে হয় না এই তিনটা ছাড়া অর্থাৎ অজৈব রেখা গণসংখ্যা আর আয়তলেখ এই তিনটার মধ্যে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো x অক্ষ বরাবর কি লিখবো বা y অক্ষ বরাবর আমরা কি বসাবো সেটার জন্য আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না অজৈব রেখা আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে দেখো কোন গ্রাফে আমরা কি বসাবো আয়তলেখ যখন আঁকবো তখন x অক্ষ বরাবর তোমরা x অক্ষ y অক্ষ অবশ্যই চিনো তবু আমি আরেকটু করে দেখা দিচ্ছি যেটা তোমরা ভূমির সমান্তরাল আঁকো সেটা হচ্ছে x আর যেটা উলম্ব সোজা কলাম আঁকো সেটা হচ্ছে y এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে কি y অক্ষ সোজাসুজিটা আর এদিকে ভূমির সমান্তরাল যেটা সেটা হচ্ছে x অক্ষ আর সোজাসুজিটা y অক্ষ এখন দেখো যখন আমরা আয়তলেখ আঁকবো হিস্টোগ্রাম আঁকবো তখন এটার x অক্ষ বরাবর হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর y অক্ষ বরাবর হবে গণসংখ্যা y অক্ষ বরাবর কি হবে গণসংখ্যা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা জানতে হবে তোমাদের এরপরে গ্রাফ যখন অজৈব রেখা আঁকবো x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এইদিকে এই x অক্ষ বরাবর কি হবে শ্রেণীর উচ্চসীমা এই কিছুক্ষণ পর আমি যখন একটা একটা ধরে ধরে করাবো তোমাদের তখনই তোমরা বুঝতে পারবে বিষয়টা ইজিলি পারবা তাহলে অজৈব রেখার জন্য আমরা কি লিখবো শ্রেণীর উচ্চসীমা x অক্ষ বরাবর আর বহুভুজের জন্য x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যবিন্দু দেখো এখানে পার্থক্যটা বুঝো তোমরা আগে এখানে তিনটা জিনিস কিন্তু তিনটা যখন কি আঁকবো অজৈব রেখা যখন কি আঁকবো আয়তলেখের জন্য হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অজৈব রেখার জন্য শ্রেণীর উচ্চসীমা আর বহুভুজের জন্য শ্রেণীর মধ্যবিন্দু এটা একটু মাথায় রাখবা আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করে শ্রেণীর উচ্চসীমা কিভাবে বের করে শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করে অলরেডি দুইটা শিখছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কিভাবে বের করে সেটাও আমরা শিখবো
এরপরে বয়ক্ষ বরাবর তো বললাম এটা গণসংখ্যা, আর যদি অজীব রেখা হয় সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, আর বহুভুজের ক্ষেত্রে গণসংখ্যা। বহুভুজ আর আয়তলেখা হচ্ছে উভয়ের ক্ষেত্রে গণসংখ্যা, অ্যাকচুয়াল তিনটাই গণসংখ্যা, কিন্তু অজীব রেখার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ অক্ষ বরাবর মাথা রাখবো সবসময় গণসংখ্যা হয়, আর শুধুমাত্র অজীব রেখার ক্ষেত্রে এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। এই চারটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে, এরপরে আমরা বাকিগুলো পারবো। তাহলে প্রথমে আমরা অজীব রেখা আঁকতে চলে যাই। অজীব রেখা, অজীব রেখার জন্য কি কি শিখছিলাম? ক্রমযোজিত গণসংখ্যা, আর কি লাগবে? শ্রেণীর উচ্চসীমা। ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীর উচ্চসীমা। তাহলে আমাদের কয়টা ঘর করতে হবে? কয়টা ঘর করতে হবে? এখানে অলরেডি আমি আঁকা আছে, বাট আমি তোমাদেরকে এখানে জাস্ট গ্রাফ এঁকে 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 বুঝাবো তোমাদেরকে, এঁকে এঁকে তোমাদেরকে বুঝাবো। তাহলে অজীব রেখার জন্য আমাদের কি লাগবে বললাম? তিনটা ঘর লাগবে। কয়টা ঘর? তিনটা ঘর। দেখো শ্রেণী উচ্চসীমার জন্য আমাদের কোনো ঘর প্রয়োজন নাই, শ্রেণী উচ্চসীমার কোনো ঘর প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা যে আরেকটা ঘর আঁকবো সেটা জাস্ট এখানে জয়েন করাই দেবো, ঠিক আছে? অথবা শ্রেণী উচ্চসীমা পাইছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করব, বা এখানে আমরা আরেকটা গ্রাফ এঁকে নিব। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবো আমি জাস্ট তোমাদেরকে এখানে দেখাই। এটার সাথে আমি তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা অ্যাড করে দিই, ক্রমযোজিত গণসংখ্যাটা অ্যাড করে দিই। কেমন? দেখো এইখানে তোমাদেরকে আমি অ্যাড করে দিই ক্রমযোজিত গণসংখ্যাটা। এখানে কিছুটা প্রবলেম হইতে পারে, এর জন্য দুঃখ করবা না। দেখো একটু সুন্দর কম হয়েছে, নো প্রবলেম। ও সরি, এখানে আরেকটা হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কেমন? এই শর্ট করে লিখলাম। তাহলে প্রথমটা কি হবে? 4। প্রথমটা 4। এখানে এই সংখ্যাগুলোর জন্য ভুল হয়, ইংলিশ বাংলা মিক্স হয়ে গেছে এখানে, সেটার জন্য দুঃখিত। তাহলে এটা হচ্ছে 4, তারপরটা কত? 8 আর 4 যোগ করে হবে 12, 12 আর 10 22, 22 আর 20 42, 42, 42 আর 12 54, 54 আর 6 কত হবে? 60। এই হচ্ছে 60 পর্যন্ত আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এই এতটুকু তোমরা কাজটা করে ফেলবা, যে গ্রাফটা দেওয়া থাকবে, তোমার যে সারণীটা দেওয়া থাকবে সেটার সাথে জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাটা নিবা। এরপরে ইজি বিষয়টা, এরপরে তোমরা যে কাজটা করবা একদম সহজ, ভালো করে দেখো। প্রথমে তোমরা যে কাজটা করবে, তোমরা গ্রাফ হাতে নিয়ে সেখানে তোমরা দুইটা অক্ষ টানবা। কি করবা? একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এই যে এতক্ষণ যে বুঝাইলাম এক্স অক্ষ কোনটা, ওয়াই অক্ষ কোনটা, সরি। আচ্ছা, এটা এখানেই থাকলো, কোনো প্রবলেম নাই। আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা কি? ওয়াই অক্ষ হবে। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। শেষ। এই অক্ষ আঁকার পরে তোমাদের মোটামুটি কাজ শেষ। দেখো এইটা যদি বুঝতে পারো, তারপরে আমরা এখনই শিখলাম যে এক্স অক্ষ বরাবর কি হবে, এক্স অক্ষ বরাবর কি হবে? শ্রেণী উচ্চসীমা। কি হবে? শ্রেণীর উচ্চসীমা। এখন বল স্যার শ্রেণী উচ্চসীমা তো চিনি না, এখনই দেখাই দিব শ্রেণী উচ্চসীমা কোনটা। শ্রেণী উচ্চসীমা, শ্রেণী উচ্চসীমা। এরপর ব্যাখ্যাটাও ইজি করে পারবা, আমি জাস্ট একবার বলে দিব ব্যাখ্যাটা। প্রথমে এখানে 0 0, এখানে কি হবে? 0। এটা কিন্তু মূল বিন্দু সবসময় 0। এই এক গড়, প্রথম গড়টা এখানে আমরা দেখো তো, এখানে ক্রমযুক্ত ইয়ার মধ্যে একটা ভাঙা অংশ থাকবে, এখানে একটা কি থাকবে? খালি অংশ। একটা কি থাকবে? খালি অংশ থাকবে। খালি অংশটাকে আমরা কি ধরি? ভাঙা অংশ ধরি, ভাঙা অংশ ধরি। যদি এখানে না দিলেও কোনো প্রবলেম নাই। তোমরা এখানে প্রথমে আমাদের উচ্চসীমা কোনটা? এখানে 45 থেকে 49, 49 এরপরে 50 থেকে 54, এভাবে আছে না? তুমি এটার আগে একটা শ্রেণী কল্পনা করবা। এটাকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি তোমারে বলি, এখানে কত? এটা 49 না? এটা 49 না? এটা 50 থেকে শুরু। 49 থেকে তুমি আগে একটা, এটার শ্রেণী ব্যক্তি কত? এই যে 45 থেকে 49 শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। এই 49 থেকে 5 বাদ দিবা। 49 থেকে 5 বাদ দিলে কত হয়? 44। কত হয়? 44। এই যে এখানে একটা 44 লিখবে প্রথমে। তুমি কি লিখবা? 44। এটা একটু দেখা যায় মতো করে আমি এটা কালার নিই, ব্ল্যাক নিতে পারি। 44, ঠিক আছে? এই প্রথম করে কত নিলাম? 44। বুঝতে পারছি?
এরপরে নিব কত, এরপরে 49 থেকে উচ্চ সীমাগুলো নিব। উচ্চ সীমা কোনগুলো আমি আবার একটু দেখাই দিই। উচ্চ সীমা হচ্ছে যে এগুলো হচ্ছে সবগুলো শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা, সবগুলো শ্রেণী। কেমন? এই যে বড় যে মানটা প্রতিটা শ্রেণী, এটা শ্রেণী ব্যাপ্তির, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। আমরা এল এর মান যে বের করছিলাম সেখানে কিন্তু আমরা নিম্ন সীমা বলছিলাম, আর এখানে আমরা উচ্চ সীমা। এই যে এটা হচ্ছে উচ্চ সীমা, এটা উচ্চ সীমা, এটা উচ্চ সীমা, সবগুলো উচ্চ সীমা। কিন্তু এটার আগে একটা শ্রেণী কল্পনা করছি আমরা, যে শ্রেণীটা ছিল কত, যে শ্রেণীটা ছিল 34 থেকে 34 থেকে 44, ও সরি 34 না, 41 থেকে 44, কত ছিল 41 থেকে 44, ভুল হচ্ছে এটা, 41 থেকে 44 এর আগের একটা শ্রেণী কল্পনা করছিলাম আমরা, বুঝতে পারছি? সেটা হচ্ছে 41 থেকে 44 একটা শ্রেণী আমরা কল্পনা করে নিয়েছিলাম, বুঝতে পারছি? তাহলে এই সেইটা 44 এর উচ্চ সীমাটা, অথবা এটা নিম্ন সীমা হিসেবে আমরা ধরতে পারতাম, এটা কোনো প্রবলেম নাই। তাহলে এটা 44 বসাইছি, 44 বসানোর পরে আমরা এটার উচ্চ সীমা বসাই দেব 49, 49, তারপর হচ্ছে যে 54, তারপর হচ্ছে কত 59, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে তোমার 69, তারপর হচ্ছে কত 74। এই হচ্ছে আমাদের শ্রেণীর উচ্চ সীমাগুলো এই বরাবর লিখে ফেলবা। এরপরে মোটামুটি তোমার কাজ শেষ। এই দিকে কি বলছিলাম, ক্রমযোজিত গণসংখ্যা, এই পাশে কি বলছিলাম আমি, ক্রমযোজিত গণসংখ্যা। এ বরাবর লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। কেমন? ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে ক্রমযোজিত গণসংখ্যা তো লিখবা, ভালো কথা। এখানে কিছু নাম্বার লিখতে হয়, দেখবা তোমরা এই বরাবর কিছু নাম্বার লিখতে হয়। তোমার সবচেয়ে সর্বোচ্চ কয়টা সংখ্যা আছে, 60 পর্যন্ত। তোমার এখানে 12টা ঘর আছে, এখানে দেখবে তুমি আগে 5 করে ধরতে হলে 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে তুমি 12টা যেহেতু ঘর নাই, তুমি এখানে প্রতি ঘরকে 10টা করে ধরবা। তাহলে এখানে 0 থেকে এখানে 10 20 30 40 50 60। তুমি দেখো এগুলো এগুলো জাস্ট এমনি লিখা, ঠিক আছে? এখন আসল কাহিনীতে আসো। তোমরা এখানে ছোট ছোট ক্ষুদ্র ঘরগুলো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, বাট বড় ঘরগুলো দেখা যাচ্ছে। বড় এক ঘরকে আমি কত দিচ্ছি 10। তাহলে এখানে ক্ষুদ্রতম ঘর কয়টা আছে, ক্ষুদ্রতম ঘর আছে 5টা করে। কয়টা আছে? 5টা করে। তাহলে বড় এক ঘর যদি 10 হয়, ক্ষুদ্রতম এক ঘর সমান কত, 2 একক করে। ক্ষুদ্রতম এক ঘর সমান কত, 2 একক। তার মানে আমি যখন এই যে বড় ক্ষুদ্রতম ঘরগুলা হাত থেকে চলবো, এই বড় ঘর ভালো করে একটু বুঝো, না হলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই আমি যখন এই 1 গুনবো তখন এটার অর্ধেক যাব, এটা কতটুকু যাব, অর্ধেক। যখন 2 গুনবো তখন 1 ঘর যাব, যখন 4 গুনবো তখন 2 ঘর যাব। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। এখন যখন আমি ডাটাগুলো ইনপুট দিব তখন আরো ইজিলি বুঝতে পারবো তোমরা এটা, বুঝছি? এখন দেখো 44 এর মধ্যে 40 কে এখানে ছিল, 44 এখানে ছিল যে 0, কি ছিল যে এই 0, বুঝতে পারছি? 0তে আমরা ফোঁটা দিব, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয় নাই, কোনো মান নাই। 49 কত, 4। তাহলে 4 হলে ভালো করে বুঝো তো, 4 যখন হবে 49-এ, আমি ছোট এক ঘরকে, ক্ষুদ্রতম এক ঘরকে কত বলছি, 2। তাহলে 4-এর জন্য কয় ঘর যাইতে হবে, 2 ঘর। সহজ করে এই ছোট ছোট 2 ঘর যাবো, 1 ঘর 2 ঘর, এইখানে দিব আমরা ফোঁটাটা, বিন্দুটা। বুঝতে পারছি? তোমাদের গ্রাফটা পরে সুন্দরভাবে পারবে। 54 কত, 12, 8 কিন্তু না, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে। এখানে শুধু গণসংখ্যাটা নিলে হবে না, ভুল হবে তোমাদের। কি নিতে হবে, 12, এই লাইনটা নিব, ক্রমযোজিত গণসংখ্যাগুলো নিব। তাহলে এটা কত, 12। তাহলে 54 তো 12 হলে এখানে আসলে কতটুকু বলো তো? যদি 1 ঘর উঠে যায় তাহলে কতটুকু, 1 ঘর যদি উঠে যায় তাহলে 5 ঘর যায়, কিন্তু 5 ঘর সমান কত, আমরা গুনবো 10। কত গুনবো, 10। এই 10 তারপরে যেহেতু এটা 12, তাহলে ক্ষুদ্রতম আরো 1 ঘর যাবো, ক্ষুদ্রতম আরো 1 ঘর যাবো, তাহলে হবে যে 12। এই 12 ক্ষুদ্রতম 1 ঘর বরাবর বসাই দিব। 59, 22 মানে কত, 10 20, এই 20 বরাবর আমরা আসলাম, ক্ষুদ্রতম 1 ঘর মানে 2, তাহলে এই 12 বসাই দিছি। তারপর হচ্ছে যে 42 মানে 4 ঘর উঠবে, 1 2 3 4, তাহলে 40 শেষ। তা ক্ষুদ্রতম 1 ঘর মানে 2, তাহলে 42 হয়ে গেছে। তারপর হচ্ছে 54, কত,
54, 54 হলে কোন করে 69, 69 বরাবর কত 54, 54, তাহলে কত 5 গজ যাবো আমি, 1 2 3 4 5, তারপরে আরো 2 গজ ক্ষুদ্রতম, কারণ 1 গজ সমান 2 করে, 1 2। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপরে 74 আমরা কত যাব 60 পর্যন্ত, বরাবর 6 গজ চলে যাবে, 1 2 3 4 5 6, এইখানে বসাই দিব। এখন এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা এই গ্রাফের অজীব রেখার সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তুমি এটা স্কেল দিয়ে আঁকতে পারবে না, অবশ্যই এটা কি দিয়ে আঁকতে হবে, হাতে আঁকতে হবে। কি দিয়ে? হাত দিয়ে আঁকবা তোমরা। এখান থেকে শুরু করবা, এইখান থেকে এই যেভাবে যায় এভাবে করে জাস্ট ঘুরে দিবা, এটাই অজীব রেখা। বুঝছি কিনা? একটু কেয়ারফুলি একটু দিবা, ঠিক আছে? স্কেল দিয়ে আঁকলে এটা হবে না বাবু, এটা অবশ্যই কি আঁকতে হবে, হাতে আঁকতে হবে। এরপর এই অংশটুকু তুমি চাইলে এটা দাগ টেনে মিলিয়ে দিতে পারো অথবা ডট ডট দিয়ে মিলিয়ে দিতে পারবা, ঠিক আছে? অথবা কি করবা, ডট ডট দিয়ে মিলিয়ে দিবা, কেমন? বুঝতে পারছি? জাস্ট এখানে মিলিয়ে দিবা। এই হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন। পারবো কিনা বলো তো পারে? ব্যাখ্যাটা কি দিবা তুমি? এই যে আমরা ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক গড়কে 2 একক ধরে এবং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বৃহত্তম এক গড়কে শ্রেণী ব্যবধান ধরে আমরা সেভাবে উচ্চসীমা বসাইছি, স্থাপন করছি। জাস্ট এরপরে বিভিন্ন বিন্দুতে গ্রাফ পেপারে বিভিন্ন বিন্দুতে স্থাপন করে পাই, শেষ এক্স এবং ওয়াই এর মান, অ্যাকচুয়ালি এখানে এক্স এবং ওয়াই এর মান হবে। এইভাবে আঁকতে পারবো না। ব্যাখ্যাটা তোমাদেরকে আমি প্রয়োজন আবার দিব, কোনো সমস্যা নেই, একসাথে করে দিয়ে দেবো, পারবো। অঙ্কনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে অঙ্কন ছেড়ে ব্যাখ্যাটা তোমরা দিতে পারবা নিজেরা, বুঝছি কিনা? পারবো এটা। নেক্সট আসবো আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন। কি অঙ্কন? গণসংখ্যা বহুভুজ, মোস্ট ইম্পর্টেন্ট। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি শিখছি? এইদিকে কি শিখছিলাম মনে করো তো? এই ওয়াই অক্ষ বরাবর কি শিখছিলাম বলো, মনে আছে কিনা বলো? এই ওয়াই অক্ষ বরাবর কি শিখছিলাম? ওয়াই অক্ষ বরাবর শিখছিলাম যে আমরা শ্রেণীর মধ্যবিন্দু, আর এক্স অক্ষ বরাবর গণসংখ্যা শুধু। এটার জন্য কোনো ঝামেলা নাই। চলো আমরা এটা ড্রয়িং করি, এঁকে ফেলি। এরপরে এখানে শ্রেণী মধ্যবিন্দুগুলো লাগবে আমাদের। কি লাগবে? শ্রেণীর মধ্যবিন্দু। অবশ্যই কি লাগবে? শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু আমরা কিভাবে বের করবো বলো? এখানেও একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তোমাদের। শ্রেণী মধ্যবিন্দু আগে বের করি আমি, তারপরে আমি আগে এটাকে একটু নিচে নিয়ে আসি, কেমন? শ্রেণী মধ্যবিন্দু। তাহলে দেখো তো, শ্রেণী মধ্যবিন্দু বের করার টিপস আমি অনেকবার বলছিলাম তোমাদেরকে, আবার বলে দিচ্ছি। শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করবে তোমরা? জাস্ট প্রথমে যে কাজটা করবে তোমরা, সেটা হচ্ছে যে এই দুটো যোগ করে দিবে। প্রথমে 45 আর 49 যোগ করবা, 45 আর 49, 45 যোগ 49, ঠিক আছে? যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, কত? 47 আসছে না? 47 শ্রেণী মধ্যবিন্দু, এটা হচ্ছে 47। এরপরে তোমরা এটা দশমিকও আসতে পারে, কিন্তু এটা দশমিকও আসতে পারে, সেটার জন্য ঘাবড়াবা না। 47। এরপরে তোমরা এর আরগুলা বের করতে হবে না। আরগুলো কি করবা? যেহেতু শ্রেণীব্যাপ্তি 5 5 5 যোগ করে দিবা, 52, তারপর হচ্ছে 57, সময় নষ্ট হবে না তোমাদের আর, 62, 67, 72। বুঝতে পারছি? এখন কিন্তু তোমাদের গণসংখ্যা বহুভুজের মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তোমার আগের, অর্থাৎ এই যে শেষের যে শ্রেণীটা, সেটার আগের একটা শ্রেণী তোমার কল্পনা করতে হবে, সেটার আগের একটা শ্রেণী এবং একদম শেষের যে শ্রেণী, লাস্টের একদম উচ্চ শ্রেণী যেটা, সেটার পরের একটা শ্রেণী তোমার কল্পনা করতে হবে। তাহলে এর পরের শ্রেণীটা কত হইতে পারতো বলো তো? এটা তোমাদের গ্রাফে এখানে এঁকে দেখাইতে হবে না, বাট তোমার কি এখানে গণসংখ্যা হচ্ছে 0, এখানে কোনো গণসংখ্যা নাই,
কোনো গণসংখ্যা নাই, এটা মাথায় রাখবা। শ্রেণী ব্যবধান কত হইতে পারে? 75 থেকে কত 79, ঠিক না? আর এখানে কত হইতো? 77। এটা কত হইতো? 77। এই পাশে একটা হইতে পারতো, সেটা হচ্ছে যে কত 45 তো 41 থেকে 44, 40 থেকে 44 সম্ভবত, 40 থেকে 44। সেখানেও শ্রেণী গণসংখ্যা কত? 0। এটা এখানে হবে কত? 40 থেকে 40 হলে কত হবে? 42 সম্ভবত, 42। ক্লিয়ার? এইখানে তোমরা যখন এক্স অক্ষ বরাবর কি স্থাপন করবা, একটু বুঝেই করাচ্ছি, এই জন্য একটু লেট হচ্ছে, এটা একটু আস্তে আস্তে করাচ্ছি যেন তোমরা বুঝতে পারো মতো। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো এখানে, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো বলো? এক্স অক্ষ বরাবর আমরা বসাবো এখানে কি, মনে আছে তো? অবিচ্ছিন্ন, সরি, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এইখানে দেখো, আর এদিকে তো গণসংখ্যা, অবশ্যই এদিকে কি হবে? গণসংখ্যা। আগেটা ছিল ক্রমযুক্ত গণসংখ্যা, জাস্ট গণসংখ্যা। এখানে তোমরা সেম ভাবে আগের মতো করে 10 20 করে দিতে পারো, অথবা এখানে যদি সর্বোচ্চ গণসংখ্যা 20 আছে তাহলে 5 করে দিতে পারো। এখানে 5, 10 15 20, এখানে তোমরা 5 করে দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছি কিনা? আশা করি এটা বুঝতে প্রবলেম হয় না তোমাদের। আর এদিকে দিব কত? প্রথমেই তো আমাদের কি একটা গেল ভাঙা অংশ, এটা কি ভাঙা অংশ গেল, এই অংশটুকু কি ভাঙা অংশ, অংশটুকু কি থাকবে? ভাঙা অংশ। এরপরে আমরা কি বসাবো বলছিলাম? যেটার মধ্যবিন্দু পাইছি, যেখান থেকে শুরু, তার এক শ্রেণী আগে, এক শ্রেণী আগে কত? 42। এখানে 42 বসাবো, একদম সহজ, এটা একদম প্রেশার নিবে না। 42 এর পর কত? 47। 47 এর পরে কত? 52, তারপরে 57, তারপর একটু ছোট করে লিখবে তোমরা, তারপর হচ্ছে 62, 67, 72, 77টা আমরা পরে অ্যাড করছি যেটা, ঠিক আছে? এরপরে তোমাদের কাছে মোটামুটি এখন শেষ, এখন তোমরা ইজিলি এটা করতে পারবা। দেখো তাহলে দেখো তো 42 এর মধ্যে কি কোনো গণসংখ্যা আছে? নাই, 0। এটা কি বসাবো আমরা? এটা একটা ভিন্ন কালার দিয়ে আমি বসাই, তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। 0, এটা কি হবে? আচ্ছা, এই কালার না, লালটাই ঠিক ছিল, দ্যাট ওয়াজ বেস্ট। 0। 47-এ কত গণসংখ্যা? 4 মানে এখানে এক ঘরকে এক ধরছি, ক্ষুদ্রতম এক ঘরকে কিন্তু এক ধরে, তাহলে 1 2 3 4, এই 5-এর একটু করে নিচে, কেমন দুটো ফুটা পড়ে গেছে। তারপরে 52-তে কত? 8 মানে 5 6 7 8, 10-এর 2 গুণ নিচে। তারপর হচ্ছে যে 57-তে বরাবর 10, 57, এই 57-তে বরাবর 10। তারপর হচ্ছে 62-তে 20, 5 10 15 20, তারপরে 12, 5 10 12, তারপর হচ্ছে 5 1 6, তারপরে কত? তারপর 0, ঠিক আছে? এরপরে এটাকে তোমরা অবশ্যই স্কেল দিয়ে মিলাইতে হবে। কি দিয়ে? এটা তোমরা স্কেলিং করে বসাইতে হবে, ঠিক আছে? এই যে স্কেল দিয়ে এভাবে বসাবা। ক্লিয়ার? বুঝছি তো? এইখানে একটু ভুল করছি আমি, সেটা হচ্ছে যে এই জায়গাটা তোমরা এসে এরকম দিবা, এখানে এসে তোমরা কি দিবা? এরকম দিবা, ডট ডট দিয়ে দিবা। এই তোমার কি শেষ? বহুভুজ শেষ। এইটা আঁকতে পারবা না তোমরা? একদম সহজ। দেখো তোমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এদিকে কি দিব আর এদিকে কি দিব, সেটার জন্য আমি একটা চার্ট দিলামই তোমাদেরকে। এদিকে কি হবে? শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু লিখবে এইদিকে। আশা করি এটা কিন্তু বুঝতে পারছো। লাস্ট ওয়ান একটু মনোযোগ দাও। লাস্ট হচ্ছে আয়তলেখ। আয়তলেখ দেখতে কেমন আমরা দেখে নিলাম। এরপর কোন দিকে কি হবে সেটা আমরা অবশ্যই জানি, কোন দিকে কি হবে সেটা আমরা জানি। চলো এঁকে ফেলি। আয়তলেখ আঁকার জন্য
সেখানে তোমাদের এক্সট্রা একটা ঘর করতে হবে। কেন বলো তো? আমাদের এক্স অক্ষের দিকে কি ছিল, একটু মনে করো। এক্স অক্ষের দিকে কি ছিল? এক্স অক্ষের দিকে আমাদের কি ছিল? আমাদের এক্স অক্ষের দিকে ছিল কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি ছিল? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করা একদম সহজ, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করে। সেম আগের মতো আমি তোমাদের এক্সট্রা একটা ঘর এখানে অ্যাড করবা। এই ক্ষেত্রে তোমরা কিন্তু ঘরগুলো করতে হবে, তোমরা কিন্তু নিজেরা ঘরগুলো করবা। কেমন? ঘরগুলো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে অর্থাৎ দ্রুত করার জন্য কি ঘরগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবা, তোমাদের প্রশ্নটা আবার খাতায় তুলে আর কি, খাতায় তুলে তারপরে অ্যাড করতে পারবা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একদম সহজ। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবা। কেমন? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটু মনে হয় পরিষ্কার করে লিখলে ভালো হতো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এখানে বসাই দিবা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে একদম পানিবা। দেখো এখানে 45 না, 45 থেকে 0.5 কমায় নিবা তোমরা শুধু। তাহলে 45 থেকে 0.5 কমায় নিলে কত হয়? 44.5, 44.5। তারপরে এখানে কত? তাহলে 49.5, 49.5, এখানে 54.5। তাহলে তো সহজ, ঠিক না? 54.5, অর্থাৎ তুমি দেখো প্রথমটা 44.5 লিখবে, তো তারপরে গুলো হচ্ছে যে এটা থেকে 0.5 বাড়াই দিবা, এটা দিবা 0.5 দিবা, অথবা এটা থেকে 0.5 কমা দিবে, যে কোনো একটা করলে হবে তোমাদের। এটা বুঝছো তো? 0.5 মানে আধা কমাই দিব। 54.5, তারপর হচ্ছে যে কত এখানে 59.5, তারপর হচ্ছে কত 64.5, এটা 70, তাহলে কি হবে 69.5। এই এটাতে তোমার আলাদা কোনো এক্সট্রা ঘর রাখতে হবে না, যে ওই যে এক্সট্রা আগে একটা কি শ্রেণী কল্পনা করি, পর একটা শ্রেণী কল্পনা করি, সেগুলো করতে হবে না। এখানে জাস্ট এটা জাস্ট ইজিলি বসে দিবা। তাহলে এখানে আমরা এক্স অক্ষ বরাবর কি হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো এটা হচ্ছে কি ছিল আমাদের এক্স, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন, এটা একটু নিচে করে লিখি, বিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এদিকে কি হবে? এদিকে অবশ্যই কি হবে? গণসংখ্যা। এরপর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গুলো কোথায় বসাবা? এখানে জাস্ট প্রথমে দেখো 0 থেকে কত 44.5 পর্যন্ত কি ছিল? ভাঙা অংশ ছিল, জাস্ট এখানে ভাঙা অংশ দিয়ে দিবা। 44.5 থেকে এখানে শুরু করবা। 44.5, 49.5, 54.5। এটি ছোট করে দিবে 59.5, 64.5, 69.5। শেষ। এতটুকুর পরে জাস্ট এই বরাবর গণসংখ্যা কত আছে? 4 না? 4 ঘর উঠবে তুমি শুধু। কয় ঘর? 4 ঘর। 44.5 বরাবর 4 ঘর, এখানে জাস্ট একটা বিন্দু দিবা প্রথমে তোমরা। তারপরে 59.5 বরাবর কতটুকু? 8 ঘর। এই 5, 6, 7, 8 ঘর, 8 ঘর উঠে যাবে, এখানে একটা বিন্দু দিবা। 54.5 সেখানে কতটুকু? 10, 5, 10,
এখানে কিন্তু আমরা 10 লিখছিলাম না, লিখি নি না, এখানে জাস্ট 5 5 করে দিও, 5 10 15 20, তোমার সর্বোচ্চ যদি 20 আছে 20 পর্যন্ত দিলে হবে, বা 25 দিলে কোনো প্রবলেম নাই। এরপরে 59.5 সরি 54.5 10 59.5 কত 20, 59.5 20, 5 10 15 20, এই 20 পর্যন্ত দিয়ে দিবে। তারপর হচ্ছে 12 না, 5 10 11 12, তারপর হচ্ছে যে 6, লাস্টেরটা কত 6, 6 হলে কত হবে, প্রথম থেকে কত 54.5 49.5 কত 8 10 20 12 6, ওকে ডান। এরপর জাস্ট এগুলোকে স্কেল দিয়ে বসাইতে হবে তোমাদের, কি দিয়ে বসাইতে হবে, স্কেল দিয়ে, স্কেল দিয়ে একটার সাথে একটা এভাবে জয়েন করাবা, একদম সোজা সোজা, জাস্ট স্কেল দিয়ে এতটুকু পর্যন্ত এনে দিবা। এরপর এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা, মানে পাশে বড় যেটা আছে সেটার সাথে জয়েন করে দিবা, ঠিক আছে। শেষ, এতটুকু, এতটুকু তোমাদের আয়ত লেখো, বুঝতে পারছি। এরপর তোমাদের স্কেলিং করার দরকার নাই, এখানে চাইলে তোমরা কালার করতে পারো, না করলেও কোনো প্রবলেম নাই, এখানে কালার করার যথেষ্ট প্রয়োজন নাই, এতটুকু তো জানলেই হবে। তোমাদের এই জিনিসটা আর একটু রিভিউ দিতে হবে তোমাদের, যে কোথায় কি বসে, এই জায়গাটাতে কোনটাতে কি বসে, গ্রাফের নাম কোন এক্স অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর কি বলবে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, কেমন সেটা দেখবা, এই চারটা একদম লিখে মুখস্থ করে রাখবা। বেস্ট অফ লাক, এনজয় লার্নিং, এনজয় লাইফ।